নতুন সরকারের সবচেয়ে বড় চমক, বিভিন্ন ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাদের বিরুদ্ধে মব করে মামলা দিয়ে অনেকে দেশ থেকে দেশান্তরিত করা হয়েছে, হয়রানি করা হয়েছে। আজকে মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়েছেন যে এই সকল মামলা যাচাই বাছাই করা হবে এবং হয়রানি করা হবে না। এটা দুঃখজনক যে গণ অভ্যুত্থানের পরে টাকার লোভে যারা গণ অভ্যুত্থানের পরে শক্তিশালী অংশ ছিল, যার কাছে একটু টাকা আসছে, ভালো ব্যবসা করে, তার কাছে তারা হামলে পড়েছে, বাসায় গিয়ে মব সৃষ্টি করেছে, আওয়ামী লীগের দোষর বানানোর চেষ্টা করেছে। এই প্রক্রিয়া তারা অর্থ ইনকাম করেছে, যার ফলাফল 353টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, গাজী গ্রুপ পুড়ে ছাই করে দেওয়া হয়েছে, বেক্সিমকো পুড়েছে। নাসা গ্রুপের চেয়ারম্যান তিনি এখনও জেলে আছেন। তো এরকম অনেক আছে মানুষ যাদের দ্বারা হাজার হাজার মানুষের কর্ম হয়, তাদের পেটে ভাত যায়। সেই মানুষগুলোকে যদি আপনি জেলে রেখে দেন, তাহলে দেশ চালাবে কারা? দেশের অর্থনীতি চালাবে কারা? এই বিবেচনা দেশের সবচেয়ে আজকে গুরুত্বপূর্ণ খবর। এখানে লক্ষ লক্ষ রিক্সা চালক, তারা আগে গার্মেন্টস কর্মী ছিল, চাকরি হারিয়ে একটা রিক্সা নিয়ে রাস্তা নেমে পড়েছে ঢাকা শহরে, জ্যামে পড়ে জ্যাম। ঠিক একইভাবে যারা কর্ম হারিয়েছে একটা ফলের ঝুড়ি নিয়ে ফুটপাতে হকার হিসেবে বসে গেছে। তো আপনি এই হকার উচ্ছেদ বা ফুটপাতকে নিরাপদ করতে হবে, রাস্তা যানজট মুক্ত করতে হবে, এর জন্য ব্যবসা রান করতে হবে। ব্যবসা রান করতে হলে ব্যবসায়ীদেরকে ছেড়ে দিতে হবে, তাদেরকে বিভিন্ন ট্যাগিং না করে ছোটোখাটো ভুল ভ্রান্তি যেটা আছে সেগুলোর মাধ্যমে মুক্তি দিতে হবে। সরকার আজকে যে কথাগুলো বলেছে আমি খুবই আশাবাদী, এবং এটার পরে আমাদের শেয়ার বাজার আরও চাঙ্গা হবে, ব্যবসায় বিনিয়োগ বাড়বে। এবং আমার সাথে অনেক ব্যবসায়ী যোগাযোগ করেছে রাতে যে আমরা শুনছি এটা সহজ করবে, হয়রানি করবে না, আমরা কি দেশে আসবো? তা আমি বলছি আপনারা আসেন, যদি বিপদ হয় আমরা আপনাদের পাশে দাঁড়াবো যদি হয়রানি করে। তো আমরা একটা ভালো বাংলাদেশে আশা করছি, এবং এই সব কিছু হচ্ছে সংসদে অধিবেশন শুরু হওয়ার আগেই। হ্যাঁ, ইনস্ট্যান্ট দায়িত্ব নেওয়ার পরেও দ্রব্যমূল্যের একটা হঠাৎ করে সুযোগ নিচ্ছে সরকারকে বেকায়দায় ফেলার জন্য। এগুলোও হালকা পাতলা নিয়ন্ত্রণ করা হচ্ছে, চেষ্টা করছে। জনাব তারেক রহমান, আমি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য আপনাকে কোট করি, আপনার জন্য হয়তো সুবিধা হবে। যে তিনি বলেছেন 5 আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে, কিছু সুবিধাবাদী মানুষ এসব মামলা করেছে, ব্যবসায়ী, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের নামে মামলা করা হয়েছে। এসব মামলা যাচাই বাছাই করা হবে, এজন্য যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, নিরীহ মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন সেজন্য এসব মামলা পুনরায় যাচাই করতে পুলিশকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। মামলাগুলো পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ সরকারকে প্রতিবেদন দেবে, এবং তিনি আরও বলেছেন বিডিআর বিদ্রোহের ঘটনা আবার তদন্ত করা হবে। জি, হ্যাঁ, দেখুন এই জুলাই গণ অভ্যুত্থানের পরে পুলিশের গুলিতে অথবা র্যাব, বিজিবি অথবা আইন শৃঙ্খলা অন্যান্য বাহিনী বা কোনো একটা রাজনৈতিক কর্মীর গুলিতে নিহত হয়েছে। সেই মামলায় 150 জন মানুষকে আসামি করা হয়েছে, 200 জন মানুষকে আসামি করা হয়েছে, 180 জনকে। অথচ যার গুলিতে নিহত হয়েছে সেই ব্যক্তিরই আইডেন্টিফিকেশন সেখানে নাই। তাহলে এই মামলার ভবিষ্যৎ কি? এতগুলো মানুষকে হয়রানি করা হলো, এরকম হাজার হাজার মামলা, যে মামলাগুলোতে 150 থেকে 180, 200 জন করে। আমার নিজের কাছে আমি এর আগে বলেছিলাম যে একজন তুরস্ক প্রবাসী, তিনি জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দেশে ছিলেনই না, তাকে জুলাই গণ অভ্যুত্থানের মামলা আসামি করা হয়েছে। তারপরে আরেকজন কেরানীগঞ্জের সম্রাট নাকি যেন একটা এনসিপির নেতা, সে একটা জীবিত সন্তানকে মৃত দেখিয়ে জুলাই গণ অভ্যুত্থানে মামলা করেছে। ময়মনসিংহে একটা জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলা করা হয়েছে। এই মামলাগুলো যারা করেছে, আমি তো মনে করি যেই মানুষগুলো হয়রানি করা হয়েছে সেই মানুষগুলোকে ক্ষতিপূরণ দেওয়া উচিত, এবং যেই মানুষগুলো এই মামলা করেছে, জুলাই গণ অভ্যুত্থানে মিথ্যা মামলা করেছে, সেই মানুষগুলোকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আপনি এইভাবে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে এরা জাস্ট কিছু টাকা পাওয়ার জন্য। প্রত্যেকটা মামলার পিছনে রাজনৈতিক কর্মী, এবং এই মামলাগুলো বিএনপির লোকেরা করেছে, এই মামলাগুলো জামাতের লোকেরা করেছে, এই মামলাগুলো এনসিপির লোকেরা করেছে, এবং তারা কেউই কারোর থেকে কম ছিল না। এখানে কাউকে নির্দিষ্ট ব্লেমিং করার কিছু নাই। অবশ্যই এই মামলাগুলো প্রত্যাহারপূর্বক যাদেরকে অন্যায়ভাবে হয়রানি করা হয়েছে সরি বলা উচিত।